শুরু করছি রিতমায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS, পর্ব সংখ্যা 30। আয়ন চলে গেল রাত 8টায়। সে 8টা থেকে 9টা হলো, 9টা থেকে 10টা, গড়িয়ে ঘড়ির কাঁটা 11টায় পৌঁছালো। মায়ের শরীর আরও খারাপ হলো। গায়ের জোর খিঁচুনি দিয়ে শরীরের কম্পন ধরল। হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করলো। অসহায় রাফার চিৎকার দেখার মতন ছিল। খালি বাসায় অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সেই ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে। আয়ন মায়াকে হসপিটালে নিবে বলেও সে নিরুদ্দেশ। রাফা বাসার সার্ভেন্টদের দিয়ে মায়াকে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নিল। বয়সে রাফা মায়ার সমবয়সী। সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে আয়নের হসপিটালে সেটাও জানে না। শুধু জানে মায়াকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে। কোথাও কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা। হৃদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মেলালো সুফিয়া খানকে। তারপর রাদিফ, আয়ন, 3জনকে পরপর কল দিল রাফা। প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফা আয়নকে কল দেওয়ার মধ্যেই সুফিয়া খান কল আসলো রাফার হাতের ফোনে। রাফা তৎক্ষণাৎ সুফিয়া খানের কল রিসিভ করে অস্থির উত্তেজিত ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ের কথা জানাতে জানাতে ড্রয়িং রুমে প্রবেশ করলো হৃদ। রাফার চিল্লাচিল্লিতে শক্ত গম্ভীর হৃদের পা থামে। কাজের মহিলা রুজিনার গায়ে ঢলে পড়া মায়ের দিকে তাকিয়ে হাত পা খিঁচে, নাক দিয়ে রক্ত ঝরছে মায়ার। ফর্সা মুখটা কালো হয়ে আছে, মুখ দিয়ে ঝাঁঝ বের হয়ে। হৃদ কেমন শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল মায়ের দিকে তাকিয়ে। হৃদের মুখ দেখে ভিতরকার অনুভূতি বলা দায়। রাফা কান্নাকাটি করে সুফিয়া খানকে সবটা বলতে বলতে চোখে পড়ল মেইন দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উপর। আশার আলো দেখার মতন তৎক্ষণাৎ ছুটে গেল সেদিকে। কল না কেটে 2 হাতের মুঠোয় ফোনটা চেপে হৃদের কাছে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাইয়া প্লিজ মায়াকে একটু হসপিটালে নিয়ে যান না প্লিজ। আপনার পায়ে ধরছি আমি, প্লিজ মায়াকে বাঁচান। ও অনেকক্ষণ ধরে এমন করছে। আমি একা এই শহরের কিছু চিনি না। ওকে নিয়ে কোথায় যাব? প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া, প্লিজ। মায়া আপনাকে অনেক ভালোবাসে। ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। প্লিজ ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যান প্লিজ। মায়ের সুইসাইডের কথাটা কানে যেতে হৃদ তরাক করে তাকালো রাফার দিকে। চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন। রাফা বুঝতে পারল না হৃদের কঠিন দৃষ্টির কারণ। রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করছে হৃদের কাছে। সেকেন্ডের মাঝে হৃদ দৃষ্টি ঘুরিয়ে বাহিরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল, কাম উইথ মি। হৃদকে বাহিরে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ের দিকে এগিয়ে আসলো। কাজের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে। হৃদকে অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছালো গাড়ি অবধি। হৃদ গাড়িতেই বসাচ্ছিল। আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না। তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা রুজিনা বেগমকে নিয়ে মায়াকে নিয়ে বসলো গাড়িতে পিছনের সিটে। ওদের বসতেই হৃদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায়। রাফার থেকে থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাঁদছে। হৃদের শক্ত মতিগতি তখনও বোঝার দায়। রাফার মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদকে উদ্দেশ্য করে বলল, আর কতক্ষণ লাগবে আমরা হসপিটালে পৌঁছাতে ভাইয়া? রাফার কথাগুলো বলতে বলতে গাড়ির মিরর দিয়ে দূর রাস্তার দিকে তাকালো। ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা। দূর রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখে পড়ল গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে। কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিংয়ে থাকা হৃদের দুটো হাত, অথচ হৃদের মুখভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা। গাড়ির এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে হৃদের কপালে। রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হাতের কারণ। হৃদ কি অসুস্থ মায়ের মতন, নাকি তার অন্য কোনো ভয়? রাফার হৃদকে দেখে মনে হলো না সে অসুস্থ। তারপরও রাফা হৃদকে নিয়ে আর ঘাটালো না মায়ের চিন্তায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামলো হসপিটালের সম্মুখে। হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে।
হসপিটালের বাহিরে আগ থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে। হৃদের গাড়ি থামতে আয়ন তৎক্ষণাৎ নার্সদের দিয়ে মায়াকে নামালো। নার্সদের সাহায্যে মায়াকে কেবিনেও দেওয়া হলো সঙ্গে সঙ্গেই। মায়ের চিকিৎসা চলল মুহূর্তে। রাফা মায়ের কেবিনের বাহিরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে। হৃদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে, তার ভূমিকা অদেখা মতন। ঘণ্টা দেড়েক সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলে ডক্টর সাজিদার সঙ্গে বেরিয়ে আসলো আয়ন। আয়নের চোখে মুখে অসহায়ত্বের ছাপ। হৃদকে পেল মায়ের কেবিনের পাশে চুপচাপ দাঁড়িয়ে। আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাহর করতে পারল হৃদের অশান্ত মনের তুলপাটটা। হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থ হবে। আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তিময় হতাশার গলায় বলল, আমার সাথে কেবিনে আয় তুই। জায়গা ছেড়ে হৃদকে নড়তে না দেখে আয়ন হৃদের হাত টেনে মিনতি স্বরে বলল, মায়ের রিপোর্ট এসেছে, প্লিজ আমার সাথে আয় ভাই। ডক্টর সাজিদা কথা বলতে চায় মায়ের গার্ডিয়ানের সঙ্গে। তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই, মামিও ঢাকা নেই, প্লিজ আয়। আয়নের হাতটা ঝাটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে। কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়ল ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায়। আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটায় টেনে বসতে বসতে বলল, আপনি বলুন ডক্টর সাজিদা, আমরা শুনছি। মধ্যবয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল, মিসেস সুফিয়া খান আসেনি ডক্টর আয়ন? আয়ন স্বভাবস্বরূপ বলল, না ডক্টর, মামি ঢাকার বাহিরে আছেন, কাল সকালে আসবেন, আপনি আমাদের বলুন। ডক্টর সাজিদাকে মায়ের ব্যক্তিগত ডাক্তার হিসেবে রেখেছেন সুফিয়া খান। তিনি মায়ের সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল বলে ডক্টর সাজিদা আবারও আয়নকে উদ্দেশ্য করে বলল, দেখুন, পেশেন্টের মানসিক ব্যাপারটা আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে। তিনি বলেছিল পেশেন্টের যত্ন নেবেন। সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করলো। সেজন্য বলছিলাম সুফিয়া খানের অনুপস্থিতিতে আমরা পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সঙ্গে কথা বলা প্রয়োজন ডক্টর আয়ন। আশা করছি আপনি বুঝতে পারছেন। ডক্টর সাজিদার ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ রেগে যায় হৃদ। অধৈর্যে ডক্টর সাজিদার টেবিলের হঠাৎ থাপড়িয়ে গর্জনে বললে, বালের ডক্টর আপনি, আমার সামনে বসে আছি, চোখে পড়ছে না আমাকে? ডিগ্রি অর্জন করেছেন কিভাবে, ভণ্ডামি করে? হৃদের হঠাৎ গর্জনে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল। আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল, আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ। হৃদ খান পেশেন্টের হাজব্যান্ড হয়, আপনি বলুন। ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো। হৃদ খানকে তিনি ভালো করে চিনেন, এই শহরের প্রভাবশালীদের একজন। এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই, তবে বিগত কয়েকদিন ধরে স্বচক্ষে সবটা দেখেছেন তিনি। যেমন মা তেমন ছেলে, দুজনই অধৈর্য। তারপরও সুফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায়, কিন্তু ওনার ছেলে হৃদ খান তো আরও গরম, অধৈর্য মানুষ। ডক্টর সাজিদা থমথমে মুখে বলল, দেখুন মিস্টার খান, পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। পেশেন্ট মানসিক ডিজাস্টার রোগী। এত ওষুধাদি মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে, যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমার মনে হয় পেশেন্টের চারপাশের পরিবেশ ঠিক নেই। পেশেন্টকে সুস্থ করতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন। যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন, পেশেন্টকে হাসি খুশি রাখুন। ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করা জরুরি, তাহলে পেশেন্টের মস্তিষ্কে পড়া প্রভাব এমনি কমে আসবে। নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুত পাবনার ডক্টরের কাছে সাজেস্ট করো। ডক্টরের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে। এক থাবায় ঝরঝর করে টেবিলের সব কিছু ফেলে দিল ফ্লোরে। খালি টেবিলের থাবা মেরে ডক্টর সাজিদার উদ্দেশ্যে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, ডাক্তারি শেখান আমারে? পাবনা পাঠাবেন? ঘাড়ের রক ছিঁড়ে পাগল বানিয়ে পাবনার সরকারি চিকিৎসা দিব আপনারে, যাবেন? হৃদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল,
রিত, কি করছিস তুই এখানে? ডক্টর সাজিদা কি করেছে? উনি তো মায়ের বর্তমান পরিস্থিতির কথা জানালো তোকে, আর তুই? আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে রিত খিটখিটে মেজাজে বলল, সর সামনে থেকে, বালের ডাক্তার তোর আমার, সর। রিত কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটলো করিডোর ধরে, উদ্দেশ্য হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। রিতকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো হৃদের পিছনে। হৃদের পিছন ডেকে হাঁপাতে হাঁপাতে বলল, রাফা, আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া, একটু শুনবেন প্লিজ। রিত থামলো না, বরং রাফার কথা না শোনার মতন করে চলে যেতে নিলে রাফা পুনরায় হৃদের পিছন ডেকে অধৈর্য গলায় বলল, আমি বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না। প্লিজ ভাইয়া, আমার কথাটা অন্তত শুনুন প্লিজ। রিত রাফাকে এড়িয়ে অদেখার মতন করে চলে যেতে লাগলে রাফা ফের হৃদের পিছনে দৌড়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু সুরে বলল, আপনার অনুপস্থিতিতে মায়া সুইসাইড করতে গিয়েছিল ভাইয়া, সেদিন আমরা না থাকলে হয়তো মরে যেত ও। রাফার কথার সঙ্গে সঙ্গে হৃদের পা থামে, কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ। রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল, মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া, আপনাকে ভালোবেসে বলেই আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে। প্লিজ ভাইয়া, মায়াকে আর অবহেলা করবেন না, ও নির্দোষ। মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি, ওকে দিয়ে এসব করানো হয়েছে। মায়ের বিয়েটা তো রাফাকে বলতে না দিয়ে হৃদ এক প্রকার জেদ করে চলে গেল রাফার কথা না শুনে। শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনল না হৃদ। হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না, বরং উল্টো পায়ে হেঁটে মায়ের কেবিনে গেল। রাফা বুঝতে পেরেছে হৃদ ইচ্ছা করে মায়াকে এড়িয়ে যাচ্ছে, হয়তো মায়াকে আর চাচ্ছে না বলে। তাই রাত প্রায় 1:45 ঘরে অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ, মাথার উপর হলুদ আলোর লাইট ঝুলছে, সামনে 14 শিকলের জেল। সন্ধ্যার পর থেকে লোকটা এখানে একইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশরা। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটা। হঠাৎই কোনো কিছুর টং টং শব্দ কানে যেতে চেয়ারে বসা লোকটা ঘুমন্ত চোখ মেলে তাকাতে চাইলে ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক পুলিশ। লোকটা হেলিয়ে পড়া ঘাড় মুহূর্তে সোজা করতে করতে দেখল পুলিশ নয়, বরং একজন ভদ্রমহিলা মাথা নুয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। চোখ টেনে সামনে তাকাতে খুব পরিচিত একটা মুখ চোখে পড়ল, কিন্তু তিনি তৎক্ষণাৎ মনে করতে পারল না এই মুখটা আসলে সে কোথায় দেখেছিল। অজ্ঞাত লোকটার কপাল কুঁচকে আসে ভদ্রমহিলাটিকে তা স্মরণ করতে চেয়ে। তৎক্ষণাৎ পরিপাটি শাড়ি আর লম্বাটে মহিলাটি লোকটার মুখোমুখি চেয়ার টেনে বসতে বসতে কৌতুক স্বর করে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতোই হারামে আছিস, নাকি আরও লেভেল বাড়িয়ে নিজের উন্নতি করেছিস? কোনটা? আমাকে তোর সামনে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামিপনা লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি, দেখ তোর টানে চলে আসলাম। নাইস টু মিট ইউ অ্যাগেন দোস্ত। কথাটা বলেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারে বাঁধা জসিমের দিকে, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যবস্থার টেবিলের এক পাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসায়। সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মিলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মিলালো, যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে। লোকটার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এ রাতে সুফিয়া খানের দেখা পেয়ে। কতটা বছর পর দুজন আবারও দেখা হলো। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটিকালের পুরাতন স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া খান আর তার মোহনীয় সৌন্দর্য মধ্যাবয়সেও এসেও যেন ফাটা পড়েনি, বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীয়ত লাগছে সুফিয়াকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিকক্ষণ বাদেই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মিলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ছটকায় হাত ছড়িয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেলি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মিলাতে চেয়েছিলাম। আফটার অল
তুই আমার পুরাতন ফ্রেন্ড বলে কথা। অনেকদিন পর দুজনের দেখা, ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না। আচ্ছা দে দেখি তোর হাতটা কোথায় ব্যথা পেলি। কথাটা বলে সুফিয়া খান টেবিলে ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখালো বাম হাতের তালুতে ছোট্ট একটা সূচ ঢুকে। সুফিয়া খান দরদ দেখে সেই সূচটা টেনে বের করে তিনি গলা উঁচিয়ে ডাকলো শিকলের বাহিরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে। গম্ভীর মুখে বলল, কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশে অনুযায়ী ছেলেটি তাই করলো। দ্রুত একটা ছোট বোতলে পানি এগিয়ে দিয়ে গেল সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর ঠেকিয়ে বসলো টেবিলের উপর জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটি জসিমের মুখ বরাবর ধরতে ধরতে বলল, পানিটা খাতো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলল, সুফিয়া তুমি? সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নে ধর, আগে পানি খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিম, জমিয়ে আড্ডা দেব দুজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হা করলো। ছোট বোতলে সম্পূর্ণ পানিটাই পান করলো সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারের উপর বসতে বসতে খেয়ালি করে বলল, দেখলি দোস্ত, তোর জন্য আমার কত ভালোবাসা। নিজ হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পেছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইরে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটাকেও এসবে টানলে। দিস ইজ নট ফেয়ার দোস্ত। সুফিয়া খানের কথায় জসিম থমথমে মুখে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারোর পিছনে কিছু করিনি। আমি এসবের কোনো কিছুই জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথায় সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত। তুই তো জানিস আমি আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবে, এটা আমি জানি। কিন্তু আমার জামাইটা বুঝে না, বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকাশোকা নরম মনের মানুষ তো, সেজন্য তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস। আমি বুঝি না ভাই, নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে আসে। নরম মন নিয়ে কি কখনো রাজনীতি হয়? তুই বল। রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতো শক্ত, যেন এক থাবায় শত্রুর কলিজা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে। তাহলেই না হলো একজন আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমি তাকে আরও 15 বছর আগে না করেছিলাম রাজনীতি তোমার জন্য না নিহাল। তুমি ছেড়ে দাও, সামাল দিতে পারবা না, ঝামেলায় পড়বা। আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনল না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলকে তারই সামাল দিতে হবে, এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এভাবে সামাল দেবে সে আমার ছেলেদের রক্ত ঝরিয়ে? আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিয়েছি যে তার জন্য বারবার রক্ত ঝরাবে? সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনীতির দণ্ডে ভিড়ে রাখে। তাও ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করত তাহলে। কিন্তু না, তার অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান নিয়ে পর্যন্ত টান দিল সে। মা হয়ে আমাকে তো এসবে আসতেই হতো, তাই না বল? সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতে জসিম ভয়ার্ত মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া। আমি সত্যি তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামে ছিলাম না যেদিন রিদ খানের অ্যাক্সিডেন্ট হলো। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। আমাকে অন্যায়ভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসলো সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের উপর শব্দ করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি, নাকি কারোর অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পিটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম?
কারণ আমি জানি তুই নিষ্পাপ, সেজন্য তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব। তারা আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে, যাতে তোর হারামিপনার লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মারা যাবে তারা, বুঝলি? সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চিনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কের মানুষ। খুন করার মতন ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দেবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে গিয়ে পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দর আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়াকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হয়। জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়াকে জিতে নেবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ড পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করতো বলে রোজ দেখা হতো তাদের। সেজন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়ার কাছে সে ধরা পড়তো। সহজ সরল নিহালকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে। কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতেই ধরা পড়ে যায় এবং সেদিনই জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়াও করল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ক্ষমতাও ছিল না জসিমের। কারণ তখনকার সময় লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়ার পরিবারকেও গণা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকে তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতার দাপটও দেখার মতন ছিল। সুফিয়া নিজের অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেনার হিসেবে প্রদর্শিত ছিল। সুফিয়ার হাতের ধনুক বা বন্দুকের গুলি কোনোটাই নিশানা মিস হওয়ার মতন গল্প আজও নেই। সে এক পারদর্শী নারী। জসিম সে সময় সুফিয়ার হাতের মার খেয়ে লোকলজ্জার ভয়ে সে বাংলাদেশে চলে আসে। তারপর একটা রাজনৈতিক দলে যোগদান করে এক নেতার মেয়েকে বিয়ে করলো। বছর 3 পর দেখা গেল নিহালও সুফিয়াকে নিয়ে বাংলাদেশ হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে ঠিক সুফিয়ার মতনই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে রিদ খান হবে। জসিমের ভুলে যাওয়ার শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে। তখন পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহালের যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দণ্ড পৌঁছালো জসিমের। খুব সুযোগ পেলে নিহালকে হেনস্থ করতে পিছু পা হতো না জসিম। সুফিয়া তখন নিজের কেরিয়ারে সব কিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে। কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সুফিয়া আর নিহালের মধ্যে আনবনা শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে চলে গেল সেটা আজও জানে না জসিম। তবে সুফিয়া চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল। সেজন্য জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নিহাল এর সুযোগ নিতে। সেজন্য কারণ অকারণে এমন বহুবার বহু রকম মিথ্যা কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেই সব মামলার মোকদ্দমার আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে কি হয় সেসব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, আসলে মামলাগুলো কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারে সুফিয়ার স্বামীর সংসার নাম মাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনো। নিহালের ছোট বড় রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক সকল মামলাগুলি সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল
অ্যাডভোকেট হওয়ায় অবশ্যই আইন সুফিয়ার হাতেই থাকবে। তাই জসিম কোনোভাবে নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠবে না সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করলো নিহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নিহালকে। নিহালের লোকদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখত, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকেদের নিজের দলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলতো সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটাও সেবার জসিমের হাতেই হবে, কিন্তু সেবার ইলেকশনের আগে আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ করেই বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্টে দাঁড়াতে। জসিম বিষয়টা শুনেও বিশেষ একটা পাত্তা দেয়নি। নিহালের ছেলে নিহালের মতোই সরল মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়ার বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। বুঝতে পারলো ছেলে নিহালের মতো হলেও স্বভাব সুফিয়ার থেকেও 10 কাঠি উপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেলে নিহালের ছেলের পিছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেঙে নিঃশেষ হয়ে গেল। চারিদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো, যে নাম কামাতে জসিম বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্র ছক আঁকতে হয়েছিল। সে মাঠ বছর ঘুরতে না ঘুরতে নিহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের উপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ খান এক হাতে বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এক মাথা ওই মাথা করে লন্ডন যাতায়াত করতে নিজের পড়াশুনো চালিয়ে যেত। বাবার পাশাপাশি রাজনৈতিক দল থেকে রিদ খান নিজের বাকি পড়াশোনাটাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা ব্যবসাও দাঁড় করালো। সব মিলিয়ে রিদ খানের নামটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংস্রতে জ্বলে পুড়ে নিজের 2 ছেলেকে রাজনৈতিক মাঠে নামালো। কারণ অকারণে রিদ খানের সঙ্গে ঝামেলা জড়াতে লাগলো রিদ খানের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো। কিন্তু এত রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজের কাজও হলো। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে রাদিফ খানকে প্রটেক্ট করে সেটা জসিম লাস্টবার আক্রমণ করতে গিয়ে বুঝতে পারল। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্ট থেকে আসা রাদিফ খানের উপর আক্রমণ করলো, তখন সেই যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে এবং সেখানেই মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলেটা পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। দুপা কেটে আজও বেড রেস্টে আছে সেজন্য তিনি শপথ করে রেখেছিল অন্য কাউকে নয়, বরং এবার রিদ খানকে জানে মেরে শান্ত হবে তিনি। সে অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিল রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগ পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো। টাকের চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরটাও জসিম পেয়েছিল, কিন্তু এত ধকলের মধ্যেও সুফিয়া খান নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও বের করে নিল এই সবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাইরে থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রাখে। আজ প্রায় 1 মাস হতে চলল সেই সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারোর খবর নেই। জসিমের পরিবার আদৌ ওর খবর জানে কিনা সেটাও বলা দায়। আজ এই মুহূর্তে সুফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে, মানে জসিমকে এতদিন গায়েব রাখার পিছনে যে সুফিয়ার হাত রয়েছে সেটা তিনি ঠিক বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না ওকে সন্দেহের বশে সুফিয়া এখানে আটকে রেখেছে নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন আগে সুফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আকবরে কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি সুফিয়া সত্যিটা জেনেও যায় তাহলে বড়জোর কি করবে, জসিমকে কোর্টে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দখিল করবে। এটাই তো
বিচারে বড়জোর কে করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে ব্যাস। কারণ রিদ খান এখনো জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দিবে না আদালত। জসিম বেঁচে থাকলে কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাটাই শ্রেয় হবে। জসিমের মনস্তান্ত্রিক ভাবনার মাঝে সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম। বিনা উদ্দেশ্যে সুতা বহন করার মতন পাবলিকও আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথাও চলছে, চলাটাও স্বাভাবিক। দেখ, আমি এই পলিটিক খেলতে চাইনি বলে আরও অনেক বছর আগে স্বামী সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহাল সহজ সরল বলে সেজন্য তুই বারবার খেলতে পারিস, সে মন থেকে চিন্তা করে। কিন্তু আমি ভাই এই নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাহিরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট, সেজন্য যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন। তুই ভালো তো আমি ভালো, তুই খারাপ তো আমি তোর থেকে দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সেজন্য হুটহাট রেগে যায়। রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না। আমার সহজে রাগ আসে না, খুবই শান্ত মস্তিষ্কে থাকি। হই হল্লা করে লোক জানিয়ে কাজ করা আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পাবে না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চিরবিদায় দিতে। বাহিরের পুলিশ, ভিতরে তোর সাথে আমি। বাহিরের পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো, বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এসব সুফিয়া? আমার মৃত্যু মানে? তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়া খুবই রিস্ক, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করবি ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে তুই যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম রাগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মানে করেছিস? শুধু শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলে রক্ষা তুইও পাবি না সুফিয়া। আমাকে মারার দায়ে তুইও ফেঁসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তবা তবা, তোর এই মনে হয় তোকে মেরে হাত নষ্ট করব আমি? এত বছরে তুই আমাকে এই চিনেছিস? তুই তো এমনি মরে যাবি ভাই। তোকে মেরে আমার আবার হাত নষ্ট করতে হবে কেন? বড়জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি, তারপর ইন্না নিল্লাহি অ ইন্না ইলাহিল রাজিউন। তুই আমাকে মিথ্যা বোঝাতে চাচ্ছিস। আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মানলে আমি কেন মারা যাব? আমি তো সুস্থ। সুফিয়া খান আগের ন্যায় বলল, অবশ্যই তুই সুস্থ, সেটা আমি দেখছি। থানার পুলিশরা দেখছে, কারাগারের সিসি ক্যামেরা দেখছে। আমরা সবাই জানি তুই সুস্থ, কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে। অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মারা যাবি। ডক্টরের রিপোর্টও তাই এসেছে, দেখবি? সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টমের রিপোর্ট, দেখবি? কথা বলেই সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা ছেড়ে ডাকলো তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতের ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্ট। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে রাখতে বলল, এই যে দেখ তোর ডেড বডির সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি জসিম, মরার আগে নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পারিস। তোর সাত কপাল ভাই, আমার মতন এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি, দেখ। ডাক্তারি রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা
দিয়ে সকল কাগজপত্রগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যা ফাঁদে ফেলতে চাচ্ছিস। আমি জানি আমার কিছু হবে না। অকারণে কারোর ব্লাড প্রেশার হাই হয় না, আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেন তো চালা নিজের। আমি এখানে আসতে দুজন হাত মিলালাম না প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধে ছিল, আমি আবার দরদ দেখিয়ে তোকে পানীয় খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথম সুইটা কোনো সাধারণ সুই ছিল না, ওইটা বিষাক্ত পয়জন তোর বডিতে পুশ করা হয়েছে, যেটা তোর ব্লাড ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানি খেলি আমার হাতে, সেটার মধ্যে আরেকটা পয়জন ছিল, সেটা তোর ব্লাড সুগারকে মাত্রাতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটো বিষের প্রতিক্রিয়ায় তোর হায়াত বড়জোর 5 ঘন্টা, এর মধ্যে তৃতীয় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দিবে। একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি। তোর শরীরে রু তো থাকবে, কিন্তু রেসপন্স করার জন্য শক্তি থাকবে না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষই ভ্যানিশ হয়ে যাবে, কারণ বিষ দুটো একটা অপরের পরিষেধক, অ্যান্টিডোট হিসেবে কাজ করে। তাই তোর বডি পোস্টমর্টমের করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে। সুফিয়া খানের কথা জসিমের সর্বাঙ্গ কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না, লাস্টে একটা সুযোগ দাও, তারপরও প্রাণে মেরো না আমায়, আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকার সুফিয়া খানের মন গলল না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্টও অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুজনেই তোকে খুঁজছে মারতে, সেজন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই, বাপ ছেলে অবধি যাওয়ার আগে। শুন জসিম, তোরে একটা মনের কথা বলি, তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথেই নেই। শালা বুইড়া খাটাস আমার ফিলিংস বুঝে না, অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষ পান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়াটা ঠিক হয়নি। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপরও আমি দোয়া করব তুই জাহান্নামে ভালো থাক। আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথাটা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কদম বাড়াতে জসিম হাউমাউ করে চিৎকার করতে লাগলে সুফিয়া খান বিরক্তির স্বরে বলল, তোর মতন আমার পরিবারও এমন করেই কেঁদেছিল সেদিন, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপরও তোর ভালোর জন্য বলে যাই, তুই যত হাইপার চিৎকার করবি তত দ্রুত তোর শরীরে বিষ অ্যাক্টিভ হয়ে কাজ করবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেজন্য চিল্লাচিল্লি না করে আল্লাহকে ডাক হারামি, এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামলো সুফিয়া খানের। গম্ভীর মুখে সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতে চোখে পড়ল বাগানের খোলা বাংলোর চেয়ারে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে থাকা হৃদকে। হৃদের চোখের উপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের উপর। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটায় সময় দেখে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কি করছে? ছেলেটা এখনো অনেক অসুস্থ। এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য, নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি কোনো কারণে হৃদের মস্তিষ্ক পুনরায় রক্তক্ষরণ হয়ে, তাহলে হৃদের ফুল বেড রেস্ট থাকার কথা, অথচ হৃদ 2 দণ্ড বেডে থাকছে না। সারাক্ষণ অফিসে কাজ যে দৌড়াদৌড়ি করছে, রেগুলার চেক আপ পর্যন্ত করছে না সে, বাড়িতেও ফিরে না, আবার সুফিয়া খানের সঙ্গেও কথা বলে না। উনি ফোন দিলে কল রিসিভ করে না। আয়ন, রাদিফ, এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত হৃদ রিসিভ করছে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের উপর রেগে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না।
হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়ের খেয়াল না রাখতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? যা হবার তা হয়ে গেছে। অতীতে ফিরে ওনার কিছু ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের। সবকিছু ভুলে আপাতত সবার মায়ের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়ের মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না, মানুষ দেখতে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিল মায়ের কাছে। তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে মাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবেন হসপিটালে। মায়ের সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ার, নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তান্ত্রিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি সারা রাত ঘুমাওনি হৃদ? এখানেই ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছে না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতে দেখতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। তাজা রক্তে তিনি আটকে উঠল। বুঝতে পারল হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল, তোমার হাতে রক্ত কিসের হৃদ? তুমি আবার মারামারি করছো? তোমাকে না বলছিলাম মারামারিতে না জড়াতে? তুমি অসুস্থ। সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ছটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের। হৃদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল, হৃদ, আমি কিছু বলছি তোমাকে। সামনের টি টেবিলে ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তীর মেজাজে বলল, তোমাকে না করছিলাম না আমাকে বাড়তি দরদ না দেখাতে? তারপরও কাহিনী করো। বালের নাটক আমাকে দেখাবে না, যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল, তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদ আরো চেতে উঠল। রাগে রিরি করে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করছো আমার সাথে? তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল? তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো? আজ আমি সুস্থ হয়ে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না। আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি, সেজন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ের ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন। যতবার মায়ের দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে উঠে। তিনি বাহিরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটাই তিনি দুর্বল। হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম সুরে বোঝাতে চেয়ে বলল, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি হৃদ। তুমি চাইলে সবকিছু আবার ঠিক করতে পারবে। এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত। শি নিড ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরো। সবটা শেষ করে বলছে কোনো কিছু খুব বেশি দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদ রাগে তীর করে বলল, কোনটা বেশি দেরি হয়নি তুমি আমাকে বুঝাও। আমার বউ অন্যের বউ হয়ে গেছে, সেটা নাকি মায়ের পাগল হওয়াটা? আর কি দেরি হওয়ার বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারছি না, ছুতে পারছি না, দুটো কথা বলতে পারছি না। সারাক্ষণ মনে হয় আমার বউ আমার আর নেই। এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো সেম সিচুয়েশনে তোমরা আমাকেও দাঁড় করিয়েছো। সম্পর্কেও না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত।
কথাটা বলে হৃদ হনহনিয়ে বাড়ির ভেতরে হাঁটল। সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারে না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভিতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানের কষ্টে মায়েদেরও সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতিতে তিনি কিভাবে ঠিক করবে জানা নেই, তবে তিনিও সহজে হার মানার মানুষ নয়। যে কোনো মূল্যে মায়ের সুস্থতার সঙ্গে ছেলের মনের জোগাড়ও তিনি লাগাবেন ইনশাল্লাহ। এই সব কিছুর জন্য প্রয়োজন মায়ের দ্রুত সুস্থতা নিশ্চিত করা। রাত 9:15 ঘরে। সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে। পার্কিং এরিয়াতে গাড়ি থামতে একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত। তাড়াহুড়োয় গাড়ির দরজা টেনে ধরতে গম্ভীর মুখে হৃদ নামলো তাতে। হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটলো বাড়ির ভিতরে। পিছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা। হৃদের পরপর সেও গাড়ি থেকে নামলো, তবে হৃদের পিছন পিছন বাড়ির ভেতর গেল না। দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে। আজ বিগত 1 মাস 12 দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে, অথচ প্রয়োজনের বাহিরে হৃদ আসিফের সঙ্গে দুটো কথা বলে না। কাজের সূত্রে দুজনে সারাক্ষণ একত্রে থাকা হয়। তারপরও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে। কেন আসিফ মায়ের খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে? আসিফ থাকতেও কেন মায়ের বিয়েটা হলো? কেন আসিফও হৃদের পরিবারের মতো মায়ের ব্যাপারে উদাসীন রইল? সবাই না জানুক, আসিফ তো জানতো তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বউয়ের জন্য। তারপরে সে কেন হেফাজত করলো না তার হৃদ ভাইয়ের আমানতকে? সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এসব প্রশ্নের মুখোমুখি হতে। তার কাছে উত্তর নেই এসব প্রশ্নের, কিন্তু আজকাল আসিফ খুব করে চায় তার হৃদ ভাই এসব প্রশ্নগুলো করুক আসিফকে। আসিফ কি উত্তর দেবে তা জানা নেই। তারপর সে খুব করে চায় হৃদ অন্তত আসিফের উপর আগের মতো অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক। মানুষ প্রশ্ন তাকেই করে যার উপর মানুষ অধিকারবোধ রাখে। আসিফের উপর তার হৃদ ভাইয়ের অধিকারবোধ ছিল সর্বত্র। মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কে সীমাবদ্ধ ছিল না, হৃদ পার্সোনাল মানুষগুলোর মধ্যে আসিফও একজন ছিল। দুনিয়া না জানলেও আসিফ জানতো হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয়ের সম্পর্কে। কিন্তু আজকাল হৃদ শুধু অফিসকে আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে, পার্সোনাল কোনো বিষয়ে ভিড়ায় না। হৃদের এই অদৃশ্য দূরত্বতা আসিফকে খুব করে পুরায়। তার হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যে সে নেই, সেটা মানতে নারাজ আসিফের মন। সেজন্য আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন করুক, দিনরাত প্রশ্ন করুক। আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে, তারপরও হৃদ প্রশ্ন করুক, অধিকার দেখাক আসিফের উপর। হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আরও একবার তাকালো। ভিতরকার কষ্ট চাপিয়ে হাঁটলো নিজের বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে হৃদের পা থেমে গেল আলোবিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে। আবছা আলোয় হৃদ চারপাশে তাকাতে তার কপাল কুঁচকে এলো বিরক্তিতে। বাড়ির এতগুলো কেয়ারটেকার থাকতে রাত 9টা অবধি এখনো ঘরের আলো জ্বালায়নি, এই বিষয়টাতে ক্ষিপ্ত হলো হৃদ। এমন না বাসায় বিদ্যুৎ নেই, বাইরের আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে, বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না। ক্ষিপ্ত হৃদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে, সুইচবোর্ডের অনুসন্ধান করতে। হঠাৎই হৃদের পা থেমে গেল অদ্ভুত কিছু গুঙানির শব্দে। মুহূর্তে সুইচবোর্ডে থাকা হৃদের হাতটা স্থির হলো। আলো না জ্বালিয়ে কান খাড়া করলো শব্দের উৎস খুঁজে। ক্রমশই হৃদের বিরক্তি কপালটা শিথিল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে। এই ঘরটা সুফিয়া খান আর মায়া থাকে। এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই, বাহিরে আছেন কোনো কাজে। বাড়িতে রাফা মেয়েটাও নেই বিগত 1 মাস হলো। মায়াকে ঢাকা নিয়ে আসার 12 দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায়। তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছেন। তবে আজ মায়া একা ছিল বাড়িতে।
কেয়ারটেকারের সঙ্গে। সকলের অনুপস্থিতিতে মায়ের কক্ষ হতে অদ্ভুত গুঙানির শব্দটা পেতে হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে। আবারও মায়ের প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেদিকে। দরজার সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো আবছায়া আলোর অন্ধকার রুমের দৃশ্য দেখে। স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তে। অন্ধকার রুমে আপত্তিকর দৃশ্যে হৃদের মাথার আকাশ ভেঙে পড়ার মতো অনুভব করলো। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে চাপানো দরজাটার ভিতরে ঠেলতে দৃশ্যমান হলো যৌনকতায় লিপ্ত হতে কাউকে। হৃদ অনুভূতিহীন চোখে তাকালো সেদিকে। দেখলো খুব জোরাজোরি করেই লোকটা তার যৌনতা মেটাচ্ছে মেয়েটির সঙ্গে। হৃদের মনে হলো কক্ষের মেয়েটি তার হৃদ। এই কক্ষে এ বেডে তার রীতি ছুঁয়ে থাকে সব সময়। আজ সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ হৃদের সুযোগ নিল অন্য কেউ। হৃদ আবারও দেরি করলো তার হৃদের কাছে পৌঁছাতে। হৃদের ভিতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে। তার এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরও সে দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে। হৃদের ব্যর্থতা যেন হৃদের উপরেই হাসলো। সে তার বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারল না, আর আজ অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারল না। হৃদের নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠান্ডা পরিবেশেও হৃদের কপালে ঘাম ঝরছে কার্নিশ পেয়ে। দরজার উপরে থাকা হাতটা কাঁপছে তীর করে। হৃদের গলার গণ্ডকেও বারবার উপর নিচ হতে দেখা গেল। মানুষ হৃদ খানের বাড়ি অবধি আসবে তো দূর, হৃদের সামনে দাঁড়াতেও ভয় পায় না জানি প্রাণ নিয়ে ফিরতে না পারে সেই ভয়ে। অথচ আজ তার বাড়ি, তার ঘরে এত পাহারাদারের মাঝেও হৃদের বউ সেফ রইল না। লালসার শিকার হলো অন্য কারোর হাতে। মায়া তো মানসিক রোগী, সেজন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না। এজন্য হয়তো তার অসুস্থ বউয়ের সুযোগ নিল অন্য কেউ। আচ্ছা, কার এত বড় কলিজা হলো যে হৃদ খানের বউকে অপবিত্র করলো? কে ছিল তার বউকে? এসব কতদিন ধরে হচ্ছে তার বাড়িতে? হৃদের অবহেলায় কি সে তার হৃদকে হারিয়ে ফেলল? হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমে উঠল। নাকে তরল কিছু গড়িয়ে পড়ল গল গল করে। বাম হাতের উল্টো পিঠে হৃদ নাক মুছতে মুছতে দেওয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু তারপরও সে একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতে হৃদ নিজের ভারসাম্য হারালো। দুর্বলতার ন্যায় পড়ে যেতে নিলে পিঠ ঠেকে গেল দেওয়ালে। সাবধানতায় হৃদের হাতের লেগে ফ্লাওয়ার প্লেশনটা পড়ল ফ্লোরে। মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে গেল মাটির প্যাশনটা। উচ্চ শব্দে ধরফরিয়ে উঠল ধর্ষণকারী লোকটা। তড়িগড়ি করে বিছানায় হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে। প্যান্টের চেন টানতে টানতে বাহিরে বেরিয়ে আসতে দরজার সম্মুখে হৃদকে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেয়ে বসলো বয়স্ক ড্রাইভার হাশেম। হৃদ তখনও অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে। ক্রমে চোখ ঘোরালো লোকটার খোলার প্যান্টের চেনের দিকে। থমথমে বয়স্ক হাশেম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাহিরের দিকে দৌড়াতে প্যান্টের চেন আটকালো। ঘরের ভিতর থেকে কারোর ফুপানো কান্নার শব্দ হৃদের কানে যেতে হৃদ দেওয়াল ধরে বসলো ফ্লোরে। রুমের মেয়েটির আত্মচিৎকার যতটা গাঢ় হচ্ছিল, হৃদের নিঃশ্বাসের গতি ততই ধীর হচ্ছিল। অন্ধকারে মেয়েটির আত্মচিৎকার বলছে হৃদ আবারও ব্যর্থ হয়েছে তার হৃদকে হেফাজত করতে। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে হৃদ। ডান হাতে ঝুলছে ফ্লোরের উপরে। সেই হাতে ধারালো ছুরিটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনে লাস্ট উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাশেম লোকটা। তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর। হৃদের ছাই রঙের শার্টটা কালো হয়ে আছে রক্তের ছিটায়।
দুপায়ের নিচ অবধি ভেসে গেল সেই রক্ত। নিথর হৃদে একটা পা হাশেমের পিঠে রেখে বাগানের খোলা বাংলের গা এলিয়ে সোফায় শুয়ে সেখানেই আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে। নিস্তব্ধ পরিবেশে কারোর মুখে কোনো কথা নেই। হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহসও পাচ্ছে না। বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন কুপিয়ে মারল তাও বুঝতে পারছে না আসিফ। তবে হৃদ যে অকারণে কিছু করবে না তাও জানে আসিফ। ড্রাইভার চাচাকে মারার পিছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে হৃদ ভাইয়ের, এটাও আসিফের ধারণা। কিন্তু হাশেম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয় জিজ্ঞেস করতে পারছে না আসিফ। পিন নীরবতা বিচ্ছিন্ন করে হঠাৎই গেট ধরে প্রবেশ করলো সুফিয়া খানের সাদা গাড়িটি। গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখলো সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে। দুজনের হাতে শপিং ব্যাগ চাপা, তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে। আসিফ সুফিয়া খানকে এদিকটা আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল, ভাই, আপনার আম্মু এদিকে আসছেন। হাশেমের লাশটা কি করব? সরিয়ে ফেলবো? আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না। আন্না চোখ মেলে তাকালো। আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেয়ে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে। তিনি মায়ের হাত চেপে এদিকটাই হেঁটে আসছেন। সুফিয়া খান যেমন তেমন, মায়ের তো মানসিক অবস্থা ভালো না। মায়ের এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখাটাও বিপজ্জনক। এই স্বাভাবিক সুস্থ মানসিক খুন খারাপিদের রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায়। সেখানে মায়া অসুস্থ হয়ে লাশ দেখলে আরও উত্তেজিত অস্থির হয়ে পড়বে, সেটাও স্বাভাবিক। আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল, ভাই, আপনার মার সাথে ভাবিও আসছেন। লাশটা দেখলে উনি ভয় পাবেন। লাশটা কি আমি সরিয়ে ফেলবো? আসিফের কথাটা হৃদের কান অবধি পৌঁছালো। হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি। বেখালে নিস্তব্ধ নিশ্চুপ হৃদ তখনও একইভাবে শুয়ে। অথচ ততক্ষণে সুফিয়া খানের হাত ধরে মা হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশটা দেখে। ভয়ার্ত মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙ্গুলে তাক করে হৃদের পায়ের নিচে থাকা হাশেমের লাশটির দিকে কম্পিত স্বরে বলল, রক্ত। মায়ের ভয়ার্ত গলার স্বর অল্প শুনল হৃদের কানে, অথচ তড়াক করে খুলে গেল হৃদের দুই চোখ। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। গায়ে সাদামাটা একটা পোশাক জড়িয়ে মায়া ভয়ার্ত মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচে লাশটার দিকে। হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামত দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ের অদলে নিষ্পাপ মুখটার দিকে। হৃদের চোখ দেখে তার ভিতরকার গভীরতা প্রকাশ করা দায়। অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচের লাশটার দেখিয়ে ভয়ার্ত অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আম্মু, রক্ত, আম্মু, রক্ত। মায়ের আঙ্গুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো, দেখলো ড্রাইভার হাশেমের লাশটাকে। তারপরও চোখ ঘোরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে। মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে। হাতের শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে। মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলে মুহূর্তে উঠে দাঁড়ালো হৃদ। রক্তাক্ত ছুরিটি হাতে নিয়েই তৎক্ষণাৎ দৌড়ালো মায়ের দিকে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদকে ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে। ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনো রকমে সুফিয়া খানের হাত টেনে বলল, আম্মু, রক্ত, আম্মু, আম্মু। মায়ের কথাগুলো বলতে বলতে হৃদ ততক্ষণে রক্তের উপর দিয়ে দৌড়ে মায়াকে দু হাতে জাপটে জড়িয়ে ধরল আক্রোশে। হাইটে হৃদ লম্বা হওয়ায় মায়ের পা ঠেকে গেল ভাসমান শূন্যে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদের শরীরে তাজা রক্তে লেপ্টে। হৃদের পক্ষে ছটফটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষুনি। মাকে জ্ঞান হারাতে দেখে হৃদ হাতের ছুরিটা পড়ল মাটিতে। তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে, কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মাকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো। হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে মায়ের
গলার মুখ ডুবাতে সুফিয়া খান মায়ের হাতটা ছেড়ে হাঁটলো বাড়ির ভিতরে। মা হিসেবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাসিমের লাশটার দিকে। সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফও ওনার পিছন পিছন হাঁটলো বাড়ির ভিতরে। মূলত কারোর জানা নেই হৃদ কেন মারলো বাড়ির ড্রাইভারকে, তবে হাসিমকে মারার পিছনে যে মায়ের কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝলো আসিফ। নয়তো এতদিন পর হঠাৎ করে কেন হৃদ ভাই মায়া ভাবির জন্য উতলা হয়ে উঠবে? নিশ্চয়ই মায়া ভাবিকে নিয়ে হৃদ ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ, সেজন্য বিগত দিনের ভুল ভ্রান্তি ভুলে নিজের বউকে কাছে টানছে সে। এর থেকে ভালো আর কিছু হতে পারে? আর কি হতে পারে? দুজন মিলে গেলেই হয়, সবার করা অপরাধ বোধও কমে আসবে তাতে। তাছাড়া এবার নিশ্চয়ই মায়াভাবী দ্রুত ঠিক হতে পারবে হৃদ ভাইয়ের সাথে থাকলে সবই সম্ভব। আসিফ হৃদকে প্রাইভেসি দিয়ে সরে যেতে দীর্ঘদিনের টানাপোড়া ছাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বোলালো মায়ের গলায়। বেহুশ মায়া হৃদের পক্ষে শরীর ছেড়ে দিতে হৃদ মায়াকে নিয়ে বসলো জায়গায়। দুহাতে মায়ের মাথা চেপে মুখটা মুখোমুখি ধরতে কপাল ঠেকলো মায়ের কপালে। হৃদ বিড়বিড় করে বলল, সরি হৃদ, খুব করে সরি। তোকে হারিয়ে বেঁচে থাকার মতন সাহসী আমি নই। হৃদের শরীরে স্যাঁতস্যাঁতে রক্তে মায়ের শরীরও লেপটে গেল তাতে। হৃদের হাতের রক্ত মায়ের গলা লেপটে যেতে হৃদ কপাল উঠিয়ে তাকালো মায়ের আদলে মুখটার দিকে। এই মুখটা তার খুব শখের। এই মুখটা ছাড়া তার দিন যায় না, রাত পোহায় না। অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে। হৃদ জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল। তারপরও সে এই নারীকে তার অবহেলার অন্য কাউকে ছুতে দেবে না। এই নারী তার না হোক, তারপরও হৃদের কাছে হেফাজত থাকুক এই নারী। এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না, এই বিষয়টা সে অনেক আগে উপলব্ধি করেছিল। তারপরও হৃদ বিগত দিনে অনেক চেষ্টা করেছিল এই নারীর থেকে দূরে থাকার, কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে। হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ের জায়গায় কে ছিল সেই কক্ষে, তবে এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত। হৃদের অবহেলা কেউ মায়ের অসুস্থতার সুযোগ নিতে পারত, কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে। গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভিতরে। ড্রয়িং রুমের একপাশে রহিমা মাথা নুয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে হাসিমের হাতে দর্শিত শিকারী হয়ে। আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে। হৃদ খানের বাড়িতে যে কেউ এসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না আসিফ। সুফিয়া খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে। হৃদ বেহুশরত মায়াকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে গম্ভীর সুফিয়া খানের চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। দেখলো হৃদ মায়াকে নিজের রুমে না নিয়ে বরং তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে। হৃদ তখনকার হাসিমের মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান। একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালার বাইরে। নারীকে অসম্মান করা পুরুষ সমাজের নোংরা কীট হয়, আর এসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমে সমাজটা দূষিত হতে থাকবে। তাই এসব কীটের বেঁচে থাকা থেকে মরে যাওয়া উত্তম। সুফিয়া খান শক্ত চোয়ালে আসিফকে ডেকে বলল, আসিফ, লাশটা পুলিশের মর্গে পাঠিয়ে দে, ওরা সামলে নিবে। আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল, জি ম্যাডাম।